পূর্ণিমা দেবী আজ খুব খুশি ছিলেন। আজ প্রায় 6 মাস পর তার মেয়ে দেবযানী বাপের বাড়িতে আসছিল। এই কারণে তিনি সকাল থেকে তার বাড়ির দুই বউকে বিভিন্ন রকমের অর্ডার দিতে থাকেন। বড় বউ মন্দিরাকে ডেকে তিনি বলেন, বড় বৌমা, এক্ষুনি দেবযানী আমাকে ফোন করেছিল। ও আজকে এখানে আসছে। ছোট বৌমাকে দিয়ে ঘরদোর পরিষ্কার করিয়ে রাখো। আর শোনো, তুমি রান্না বান্নাগুলো সামলে নাও। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবকিছু ঠিকঠাক করে নেব। সব থেকে বড় কথা হলো দেবযানী তো প্রথমবার এই বাড়িতে আসছে না। আমরা ভালো করেই জানি ও কি পছন্দ করে আর কি করে না। আসলে দেবযানী তোমার হাতের রান্না খুব পছন্দ করে, সেজন্যই বলছি। ওর কি পছন্দ না পছন্দ সে অনুযায়ী খাবারগুলো রান্না করে রেখো, কোনো রকম ত্রুটি যেন না হয়। এভাবেই পূর্ণিমা দেবী তার বড় বৌমাকে খাবার তৈরি এবং ছোট বৌমাকে ঘর পরিষ্কার করার দায়িত্ব দিয়ে চলে যান। মন্দিরে তার ছোট যা শম্পার কাছে যায় এবং বলে, শম্পা, আজ দেবযানী আসছে, তাই মা তোমাকে ঘরদোর পরিষ্কার করতে বলেছেন। ঘর পরিষ্কার করতে বলেছে মানে? ঘরদোর কি নোংরা আছে? এই তো সকালবেলা ঝাঁটা দিয়ে সব ফার্নিচার মুছে সারা বাড়ি পরিষ্কার করে মুছেছি, এখন আর কত পরিষ্কার করব? দেখ শম্পা, তুই তো মাকে জানিস, এরকম না করলে সারা বাড়ি মাথায় তুলে রাখবে। তুই এক কাজ কর, মায়ের কাছে গিয়ে একটা কাপড় নিয়ে কিছুক্ষণের জন্য ফার্নিচারগুলো দেখে দেখে পরিষ্কার করে দে, তাহলে ওনার শান্তি হবে। আমাকে ঘর পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে, আর তোমাকে? নিশ্চয়ই তোমাকে রান্নাঘরের কাজ দিয়েছে। মেয়ের জন্য হাজার রকম রান্না বান্না করতে বলেছে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক তাই, আসলে দেবযানী আমার হাতের রান্না পছন্দ করে, আর ও এই বাড়ির আদরের মেয়ে। আমাকে তো রান্না বান্না করতেই হবে, এতদিন পর আসছে বলে কথা। শোন, তুই আর দেরি করিস না, যা গিয়ে চটপট কাজগুলো সেরে নে। এরপর তারা দুজন নিজেরা নিজেদের কাজে মন দেয়। সারা বাড়িতে দেবযানী আসার খবর ছড়িয়ে যায়। সবাই খুবই ব্যস্ততার সঙ্গে কাজ করতে থাকে। দেবযানী কতক্ষণ পরে আসবে, সে কি কি আনবে, কতদিন থাকবে, কার ঘরে ঘুমাবে, কে কে তার সঙ্গে বেড়াতে যাবে, এসবই কথাবার্তা চলতে থাকে। দেখতে দেখতে ঘন্টা চারেকের পর দেবযানী একটি অটো করে বাড়ির সামনে এসে দাঁড়ায়। এমন সময় মন্দিরার ছেলে পল্টু ও শম্পার মেয়ে দিয়া বাইরে খেলছিল। পল্টু চিৎকার করতে করতে ঠাকুমার কাছে গিয়ে বলে, থামা থামা, পিসি এসেছে, চলো না, পিসি এসে গেছে। পল্টুর কথা শুনে সবাই বাইরে বেরিয়ে আসে। পূর্ণিমা দেবী অবাক হয়ে অটোর দিকে তাকিয়ে থাকেন। বাকি সবাইও খুব অবাক হয়েছিল। অটো থেকে নেমে দেবযানী তার মাকে বলে, মা, অটোর ভাড়াটা দিয়ে দাও না গো, আসলে আমার কাছে খুচরো পয়সা নেই, না হলে আমিই দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, তুই চল, ভেতরে চল। এরপর পূর্ণিমা দেবী অটোর ভাড়া মিটিয়ে মেয়েকে নিয়ে ঘরের ভিতরে আসেন। তখন পূর্ণিমা দেবী তাকে বলেন, হ্যাঁ রে দেবযানী, তুই অটোতে করে এসেছিস কেন? আর জামাই কোথায়? ও মা, অটোতে করে এসেছি তো তাতে কি হয়েছে? সবসময় গাড়ি চড়তে না আমার ভালো লাগে না। আসলে বিয়ের পর একদিনও অটোতে উঠিনি, তাই অনেকদিন পর ইচ্ছে হলো একটু অটো চড়ে এখানে আসি। তোদের বাড়িতে একটা গাড়ি ছিল না? কি বলো গো, একটা কেন? আমাদের তো 5-5টা কার আছে। একটা আমার শ্বশুরমশাই চড়ে, আর একটা তোমার জামাই। বাকি 3টে গাড়ি সবসময় গ্যারেজেই পড়ে থাকে। দেবযানীর কথা শুনে মন্দিরা বলে, গাড়ি যখন গ্যারেজেই পড়ে থাকে তখন তো আনতেই পারতে। এত গরমে এভাবে অটো চড়ে কেউ আসে? তোমার মুখ তো পুরো লাল হয়ে গেছে। না বাবা, অত দামি গাড়ি কোথায় কি হয়ে যাবে? তাছাড়া তোমার ছেলে মেয়েরা যা দুষ্টু, গাড়িতে যদি স্ক্র্যাচ করে দেয় বা গাড়ির ভেতরে ঢুকে যদি খেলতে শুরু করে দেয় আর কোনো পার্টস ভেঙে চুরে দেয় তখন কি হবে? ওই জন্যই আরো গাড়ি আনিনি। ও আচ্ছা, তাই বলো। আর ঠাকুর জামাই আসেনি কেন? তার কি আর অত সময় আছে গো? সে তো ফরেনে গেছে, ওখানে বিজনেস মিটিং আছে। আর বিয়ের পর তো 4 মাসও ফরেনেই কাটিয়েছে, দেশে থাকে কোথায়? তা ফরেনে কোথায়, মানে কোন জায়গায়? ফরেন গো ফরেন, ফরেন মানে বিদেশ, এটুকুও জানো না? দেবযানীর কথা শুনে মন্দিরা মনে মনে হাসে, আর সে বলে, ও বাবা, তাই নাকি? তাহলে তুমিও তো একবার ফরেন থেকে ঘুরে আসতে পারো। আমাদের তো আর অত ভাগ্য নেই, অন্তত তুমি বেরিয়ে এলেও আমাদের মনে স্বাদটা মিটতো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। এই তো আগের সপ্তাহে পাসপোর্ট বানাতে দিয়েছে, পাসপোর্ট বানানো হয়ে গেলে আমরা 1 মাসের জন্য বেড়াতে যাব। এমন সময় শম্পা গ্লাসে করে শরবত এনে দেবযানীকে দেয় আর বলে, এই নাও দিদি, তোমার প্রিয় শরবত। শরবত? এসব ব্যাকডেটের জিনিস আমি আর খাই না গো। শরবত আর আজকালকার যুগে কেউ খায় নাকি? আমি তো ফ্রুট জুস ছাড়া আর কিছু খেতেই পারি না। ও তাহলে ঠিক আছে, আমি এটা নিয়ে চলে যাচ্ছি। না না থাক, এত কষ্ট করে যখন এনেছো আমি খেয়েই নি, নাহলে তোমরা আবার মনে কষ্ট পাবে কোথায়। এরপর দেবযানী শরবত খেয়ে নেয় এবং আবার শ্বশুরবাড়ির বড়াই করতে শুরু করে। এমন সময় পূর্ণিমা দেবী বলেন, দেবযানী, চল
এবার ঘরের ভেতরে চল, মুখ হাত ধুয়ে একটু আরাম করে নিবি, তারপর খাবার সময়ে আমি তোকে ডেকে দেবো, কেমন? ঠিক আছে, আমি এমনিতেও খুব টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিলে ভালোই লাগবে। আমার ঘরে একটু জিনিসপত্রগুলো রেখে দাও। এই বলে দেবযানী পূর্ণিমা দেবীর সঙ্গে তার ঘরে যায়। বিছানায় বসে দেবযানী বলে, ও মা, বাড়ির মধ্যে একটু এসি লাগাতে পারো না? এত গরমে থাকার অভ্যেস নেই আমার। এই গরমে ফ্যান কোনো কাজই হয় না। এসিতে থেকে থেকে আমি তো আর বাইরে বেরোতে পর্যন্ত পারছি না। তোদের কি সব জায়গাতে এসি লাগানো? তবে না তো কি, প্রত্যেকটা ঘরে এসি লাগানো, আর ডাইনিং রুমে 4টে এসি লাগানো। ঘর একদম চিল্ড হয়ে থাকে। আর আমাদের বাথরুমেও এসি, রান্নাঘর পর্যন্ত ঠান্ডা থাকে। কাজ করতে কোনো অসুবিধাই হয় না। না মানে আমি কোনো কাজ করি না, ঘরের কাজ করার লোক, রান্নার লোক সবই রয়েছে। ওদের তো খুবই আরাম হয়, এটাই বলছিলাম আর কি। আরে আমাদের বাড়িতে কি আর অত এসি লাগানোর টাকা আছে? তোর 2 দাদা ছেলে মেয়ে দুজনে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমার চিকিৎসা, মাসে অনেক খরচ। দেখি এবছর যদি পারি ডাইনিং রুমে একটা এসি লাগানোর ব্যবস্থা করব। হ্যাঁ মা, তাই করো। অন্তত এসে 2 দিনের জন্য আরাম করে তো থাকতে পারবো। এত গরমে তো আমি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। এখন তো দেখছি ঘরের ভেতরে সানগ্লাস পরেও থাকতে হবে। এদিকে মন্দিরা এবং শম্পা দেবযানীর আচরণ নিয়ে খুবই অবাক হয়েছিল। শম্পা মন্দিরাকে বলে, দিদি, দেবযানীর কথাবার্তা একটু কেমন কেমন লাগছে না? নাটক করছে, নাটক। আমার শ্বশুরবাড়ি এই, আমার শ্বশুরবাড়ি ওই। আরে এতই যখন ভালো শ্বশুরবাড়ি, তাহলে একা একা অটোতে করে পাঠিয়ে দিল কেন? তার উপরে ভাড়াটাও পর্যন্ত দিয়ে দেয়নি, ওটাও আমাদের কাছ থেকে নিয়ে দিয়েছে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছো। দেখো না, 6 মাস পরে এসেছে, অথচ হাতে একটা বিস্কুটের প্যাকেটও আনেনি। আরে বিস্কুট তো দূরের কথা, বাচ্চা দুটোর জন্য 1 টাকার চকলেটও আনেনি। আর এদিকে শ্বশুরবাড়ির টাকার গরম দেখাচ্ছে। আচ্ছা, ওর যখন বিয়ে হয়েছিল তখন তো আমরা দেখেছিলাম ওদের বাড়িতে একটা সেকেন্ড হ্যান্ড মারুতি গাড়ি রয়েছে, আর ও এখন বলছে ওদের গ্যারেজে নাকি 5-5টা দামি ব্র্যান্ডেড কার রয়েছে। এটা কি করে সম্ভব বলতো? সেই তো, ঠাকুর জামাই কি এমন কাজ করে যে 6 মাসে এত টাকা রোজগার করে নিয়েছে? কোনো কোটিপতি ঘরেও এত তাড়াতাড়ি 5টা কার কিনতে পারে না। তারা যখন এভাবেই কথা বলছিল, তখনই দেবযানী তাদেরকে ডাকতে ডাকতে রান্নাঘরে আসে। আরে বৌদি, কখন থেকে তোমাদেরকে ডাকছি, তোমরা কি শুনতে পাচ্ছ না? কি করছো তোমরা দুজন এখানে? দিদি, আমরা তোমার জন্য লাঞ্চ তৈরি করছি। আচ্ছা, তো লাঞ্চে কি কি খাবার তৈরি করছো? এই তো জিরা রাইস, বাটার পনির, চিকেন টিক্কা মশলা আর রায়তা। ব্যাস, এই কটা আইটেম? আমার শ্বশুর বাড়িতে তো 8-10টা আইটেম রোজ হয়, আর আত্মীয় স্বজনেরা তো আর দেখতে নেই। এক কাজ করো, একটু চিংড়ির মালাইকারি আর পমপ্লেট ফ্রাই করে দাও। মাছ না হলে আমার না ঠিকঠাক খেয়েই হয় না। আর শোনো, খুব খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি করবে প্লিজ। দেবযানী চলে যাওয়ার পর মন্দিরা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে এবং শম্পা বিরক্ত হয়ে বলে, কোথা থেকে একদম ম্যাডাম এসে গেছে গো, যেন আমরা রেস্টুরেন্টের ওয়েটার, খাবার অর্ডার দিয়ে চলে গেল। ঠিক এমন সময় পূর্ণিমা দেবী এসে বলেন, বৌমা, দেবযানী তো চিংড়ি মাছ আর পমপ্লেট ফ্রেট মাছ খেতে চাইছে, একটু তাড়াতাড়ি ওর জন্য এগুলো করে দাও। মেয়েটা তো কয়েকটা দিনের জন্যই এসেছে, বলো যা খেতে চাইছে ভালো করে রান্না করে একটু খাইয়ে দাও, ওর মনটা ভরে যাক। এরপর 2 বউ মিলে সমস্ত কাজকর্ম সেরে ডাইনিং টেবিলে খাবার রেডি করে দেয়। কিছুক্ষণ পর সবাই মিলে খেতে বসে। তারা যখন খাবার খাচ্ছিল, ঠিক সেই সময় তাদের বাড়ির ছোট ছেলে অর্থাৎ শম্পার স্বামী সুভাষী সেখানে আসে আর বলে, আরে দেবযানী, তুই কখন এলি? এই তো দাদা, সকালে এসেছি, তুমি তখন কাজে গিয়েছিলে। ভালো করেছিস। তা অতুলকে সঙ্গে করে আনলি না কেন? ওকে তো আজকে দেখলাম। আসলে আজকে কাজের জন্য আমি তো তোদের বাড়ি ওইদিকে গিয়েছিলাম, ফেরার সময় বড় মার্কেটে দেখলাম তো অতুল সবজি কিনছে। মনে হচ্ছে আজকাল কাজের খুব প্রেসারে আছে, চোখ মুখটাও তো পুরো কালো হয়ে গিয়েছে। সুভাষিসের কথা শুনে দেবযানী আকাশ থেকে পড়ে এবং থতমত খেয়ে বলে, কি, অতুল, তুমি ওকে দেখেছো? আরে তুমি ঠিক ঠাকুর জামাইকেই দেখেছো তো? উনি তো নাকি ফরেন ট্রিপে গেছেন। তাহলে কি ওনার ফ্লাইট লেট আছে? হ্যাঁ, এরকমই হবে। আমার মনে হয় হঠাৎ করে ওনার মনে পড়ে গেছে যে বাড়িতে আলু পেঁয়াজ সব শেষ হয়ে গেছে, তাই হয়তো এয়ারপোর্ট থেকে সোজা বাজারে এসে বাজার করে দিয়ে যাচ্ছে। না মানে আসলে, আরে না কেন, এটাই হবে। আর বাইকে ঘুরছেন তো? কারে নিশ্চয়ই ঘুরতে সবসময় ভালো লাগছে না, তাই সবাই মিলে অটোতে করে বাইকে করে ঘুরছে। বড় লোকদের ব্যাপার কখন কি মন যায়, বাইকে করেই মনে এয়ারপোর্টে গিয়েছেন। আজকাল রাস্তায় যা ট্রাফিক, তাই কারে করে না গিয়ে বাইকে চড়াই ভালো। কি বলো দিদি? দেবযানী এমন পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিল যে সে কোনো রকম উত্তর করতেই পারছিল না। সবাই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সে মাথা নিচু করে ফেলে। বন্ধুরা, আসল সত্যটা কি
শম্পা যা বলছিল সবকিছুই কি মিথ্যে? এরপর কি হবে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। মায়াপুর গ্রামে পাপিয়া নামের একটি মেয়ে তার বাবা সমরবাবু ও মা ছবি দেবীর সঙ্গে বসবাস করত। সমরবাবু পেশায় একজন কুলফি বিক্রেতা ছিল। কুলফি বিক্রি করে তাদের সংসার চলত। কিন্তু সমরবাবুর বয়স হয়েছিল, তাই তিনি অসুস্থ হয়ে পড়েন। রোদে গ্রামে গ্রামে কুলফি বিক্রি করা তার পক্ষে আর সম্ভব ছিল না। এরপর থেকেই পাপিয়া বাবার কাছে কুলফি তৈরি করা শেখে ও সে মাথায় কুলফির ঝাঁকি নিয়ে পাড়ায় পাড়ায় কুলফি বিক্রি করা শুরু করে। এমনই একদিন পাপিয়া মাথায় ঝাঁকি করে কুলফি বিক্রি করছিল। কুলফি নিয়ে যাও কুলফি, ঠান্ডা ঠান্ডা কুলফি, মজাদার তাজা দুধের কুলফি, মাত্র 4 টাকায়। এই যে বোন, আমার মেয়ে অনেকক্ষণ থেকে তোমার কুলফি খাবে বলে কাঁদছে। আমাকে আর আমার মেয়েকে দুটো কুলফি দাও তো। হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। তুমি ঠিক তোমার বাবার মতোই সুস্বাদু কুলফি বানাতে পারো, খুবই ভালো লাগে খেতে। এই কথা শুনে পাপিয়া খুবই খুশি হয়ে যায় এবং তারপর সে স্কুলের ধারে কুলফি বিক্রি করতে যায়। তার ডাক শুনে স্কুলের ছোট ছোট বাচ্চারা তার ঝাঁকির কাছে এসে ভিড় করে ও বলে, দিদি আমাদের সবাইকে একটা করে কুলফি দাও, তোমার কুলফি খুব মজা খেতে, আমরা রোজ তোমার জন্য অপেক্ষা করে থাকি। এই নাও বাচ্চারা, তোমাদের এত ভালো লাগে বলেই তো আমি রোজ রোজ এখানে কুলফি বিক্রি করতে আসি। আজকে কুলফিতে বাদাম দিয়েছি। আজকের কুলফিটা কেমন হয়েছে খেয়ে বলো। খুব সুন্দর হয়েছে পাপিয়া দিদি, এটা তো আগের থেকেও ভালো হয়েছে। কালকে আবারও তুমি এই সময় এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। এবার তোমরা যাও, গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। এরপর পাপিয়ার সমস্ত কুলফি বিক্রি হয়ে গেলে সে বাজার থেকে দোকান হাট করে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে তার মাকে বলে, মা দেখো, আজ আমি বাজার থেকে সবজি আলু চাল সব কিছু নিয়ে এসেছি, আর একটা মাছও কিনে নিয়ে এসেছি। বাবা অনেকদিন থেকেই মাছ খেতে চাইছিল। এই নাও, আজ ভালো করে একটু রান্না করো। হ্যাঁ রে মা, তুই আমার কতই না খেয়াল রাখিস। আমি এখন মাছ খাবো বলেছি বলে তুই কত কষ্ট করে রোদে পুড়ে কুলফি বিক্রি করে আমার জন্য মাছ কিনে নিয়ে এসেছিস। আর যদি আমি সুস্থ হতাম তাহলে তোকে একাকে এত কষ্ট করতে দিতাম না রে মা। বাবা তুমি এভাবে বলছো কেন? ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মার অবলম্বন হয়, আর আমি যা করেছি সেটা আমার কর্তব্য। তুমি সারা জীবন পরিশ্রম করে আমাদের সংসার চালিয়েছো, আমাকে মানুষ করেছো। এবার আমার দায়িত্ব তোমাদের দেখাশোনা করা। হ্যাঁ রে মা, সে আমি জানি। ঈশ্বর তোকে অনেক বড় করুক, আর আমাদের আশীর্বাদ সবসময় তোর সঙ্গে থাকবে। দেখলে তো আমাদের মেয়ে কত বুদ্ধিমান। তোমার তো গর্ব হওয়া উচিত। আমাদের মেয়ে তোমার আর আমার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এভাবে কয়েকদিন কেটে যায়। কুলফির ঝাঁকি নামিয়ে সে বাচ্চাদের ডাকতে থাকে, কিন্তু কোনো বাচ্চাদের কুলফি খেতে আসে না। এটা দেখে পাপিয়া অবাক হয়ে যায়। এমন সময় একটি বাচ্চাকে সে দেখতে পায় ও তাকে জিজ্ঞাসা করে, এই বাবু এদিকে শোনো, আজকে কি কেউ স্কুলে আসেনি? আমি কত করে ডাকছি কুলফি খাওয়ার জন্য, কাউকে তো দেখতে পাচ্ছি না। আজ থেকে তোমার কাছ থেকে কেউ কুলফি খাবো না। পাড়ায় নতুন একটা কুলফিওয়ালা কাকু এসেছে। সে 3 টাকায় কত রকমের রং বেরঙের কুলফি বিক্রি করছে, তাই সবাই বলেছে তার কাছ থেকেই সবাই কুলফি খাবে। এই বলে বাচ্চাটি সেখান থেকে চলে যায়। পাপিয়া তখন ভাবতে থাকে, নতুন আবার কে কুলফিওয়ালা এখানে এলো। তাই সেও সেই কুলফিওয়ালাকে দেখতে যায়। ও একটি গাছের তলায় কুলফির ঠেলা দেখতে পায়। কুলফি কুলফি, ম্যাঙ্গো কুলফি, চেরি কুলফি, দুধ মালাই কুলফি, চকলেট কুলফি, বানানা কুলফি, এসো এসো বাচ্চারা খাও খাও, কালুর কুলফি, 3 টাকায় মজাদার কুলফি। কাকু কাকু আমাকে চেরি কুলফি দাও, আর কাকু আমাকে চকলেট কুলফি দাও। দেখ এই কুলফিগুলো কত রং বেরঙের আর মজাও খুব, মাত্র 3 টাকা দাম। আমরা আর ওই কুলফিওয়ালের কুলফি খাবো না, এবার থেকে এখানেই কুলফি খাবো। তুই ঠিক বলেছিস, ওর কুলফি আর খাবো না। ও 4 টাকা করে কুলফি নেয় আর শুধু দুধের কুলফিই বানায়। এখানে তো কত রকমের কুলফি পাওয়া যায়, আমরা এবার থেকে এখানেই কুলফি খেতে আসবো। পাপিয়া আড়াল থেকে এসব কিছুই শুনছিল। শোনার পর সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে বলে, হে ঈশ্বর, এবারে কি হবে?
সবাই যদি এখান থেকে কুলফি কেনে তাহলে পাড়াতে কেউ আর আমার কুলফি খাবে না। এতে করে আমার চলবে কি করে? এরপর পাপিয়ার আর কুলফি বিক্রি হয় না, তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে তার বাবা মাকে সমস্ত কথাই খুলে বলে। এ কথা শুনে ছবি দেবী বলেন, এবার কি করে আমাদের সংসার চলবে? তোর বাবার ওষুধ, ডাক্তার বাড়ির খরচ এসব কোথা থেকে আসবে? হ্যাঁ ছবি, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আর তোমরা এখন চিন্তা করো না। আর মা, তুই কি বলছিলিস লোকটা বিভিন্ন রকমের কুলফি বিক্রি করে, তাই তো? তাহলে তুই এক কাজ কর, তুই কাল থেকে বাজারে টাটকা তরমুজ কিনে নিয়ে আয় আর বাড়িতে বসে তরমুজের কুলফি তৈরি কর আর সেগুলোকে বিক্রি কর। এ কথা শোনার পর পরের দিন পাপিয়া বাজার থেকে দুটো বড় বড় টাটকা তরমুজ কিনে নিয়ে বাড়ি ফেরে এবং সমরবাবু সেই তরমুজ দিয়ে কুলফি বানায়। পাপিয়া সেই কুলফি নিয়ে বিক্রি করতে বেরোয়। কুলফি নিয়ে যাও কুলফি, এই গরমে ঠান্ডা তরমুজের কুলফি, সুস্বাদু মিষ্টি কুলফি। আরে মা, তোমার কাছে টাটকা কুলফি হবে? আমায় একটা দাও তো, বড্ড গরম পড়েছে, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। এরপর পাপিয়া বৃদ্ধাটিকে একটি কুলফি দেয়। বৃদ্ধাটি সেই কুলফি খায় ও বলে, বাহ, এটা তো দারুণ স্বাদের কুলফি, আর দামও খুব কম, খুব ভালো লাগলো খেয়ে। বৃদ্ধার কথা শুনে আশপাশের লোকজন সবাই পাপিয়ার কাছে কুলফি কিনতে আসে। 2 টাকার তরমুজ কুলফি সবাই মন ভরে খায়। এরপর ধীরে ধীরে স্কুলের বাচ্চারাও আবার পাপিয়ার কুলফি খাওয়া শুরু করে। এভাবেই পাড়ায় পাড়ায় পাপিয়ার তরমুজ কুলফি বিখ্যাত হয়ে যায়। এদিকে কালু কুলফিওয়ালার কুলফি বিক্রি প্রায় বন্ধ হয়ে যায়, তাই সে চালাকি করে ভেজাল জিনিসপত্র দিয়ে কুলফি বানায় ও সেগুলোকে আরও কম দামে বিক্রি করার চেষ্টা করে। এমনই একদিন সে তার কুলফি বিক্রি করছিল। এই যে কুলফি নিয়ে যাও, কুলফি একেবারে সস্তা, জলের দামের কুলফি, তরমুজ কুলফি, 1 টাকায় কুলফি, 1 টাকায় কুলফি নিয়ে যাও। ছোট ছোট বাচ্চারা 1 টাকায় কুলফি শুনে ছুটে যায় ও তারা সবাই কালুর কুলফি কিনে খায়। পরের দিন পাপিয়া তার বাবার ওষুধ নেওয়ার জন্য হাসপাতালে যায় ও সেখানে গিয়ে দেখে গ্রামের অনেক বাচ্চা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। ডাক্তারবাবু, কাল থেকে আমার ছোট মেয়েটার খুব পেট ব্যথা করেছে, কিছু খেতেও পারছে না, শুধু বমি করছে। দেখুন, আপনাদের বাচ্চাদের এখন পেটে ফুড পয়জন হয়েছে। ওরা হয়তো নিশ্চয়ই কোনো বাসি পচা খাবার খেয়েছে, যার ফলে ওদের পেটের যন্ত্রণা হচ্ছে। আর পেটের ময়লা না পরিষ্কার করতে পারলে ওদেরকে হয়তো বাঁচানোই যাবে না। এখন বেশ কয়েকদিন আপনাদের বাচ্চাদেরকে হসপিটালে ভর্তি থাকতে হবে। এইসব কথা শোনার পর পাপিয়া ভাবতে লাগে, বাচ্চারা কি এমন খেতে পারে যার ফলে সবার একই সঙ্গে অসুখ হয়েছে। ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসার সময় হঠাৎই সে গাছতলায় দেখতে পায় কালু মতি দুধওয়ালার কাছ থেকে দুধ কিনছে। তখন পাপিয়া ভাবে, এ কি, কালু মতি দুধওয়ালার কাছ থেকে দুধ কিনছে? মতি দুধে ভেজাল মেশায় আর বাসি দুধ বিক্রি করে। এই দুধের আইসক্রিম বানিয়ে কালু সারা পাড়ায় বিক্রি করে, এজন্যই তো বাচ্চাদের এত অসুখ করেছে। আরে কালুদা, শুনেছো, পাড়ায় অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এবারে তুমি এই পচা দুধ দিয়ে আইসক্রিম বানানো বন্ধ করো, না হলে তোমার সঙ্গে সঙ্গে আমিও একদিন ধরা পড়বো। এই যে শোনো মতিদা, অত শত ভাবলে চলবে না। বাচ্চারা এখন কি খেয়ে অসুস্থ হচ্ছে সেটা কেউই বুঝতে পারবে না। আর তাছাড়া বাচ্চারা সারাদিনই এটা সেটা খেয়ে বেড়ায়। এখন ওরা প্রমাণ কিভাবে করবে যে আমার কুলফি খেয়েই অসুস্থ হচ্ছে? তুমি এখন ওসব বাদ দাও, অত শত ভাবলে চলবে না, বুঝলে? তাহলে আমাদের লাভের ব্যবসা লাটে উঠে যাবে। তাদের সমস্ত কথাবার্তা শুনে পাপিয়া অবাক হয়ে যায় ও সে তখন গ্রামের জমিদার বাবুর কাছে যায় এবং সেখানে গিয়ে জমিদার বাবুকে সব কিছুই বলে। যা শুনে জমিদার বাবু তার লোকজনদের নিয়ে কালুর কাছে আসেন। আরে জমিদার বাবু যে, আপনিও কি আমার সস্তা কুলফি খেতে এসেছেন? আসুন আসুন, নিয়ে যান। আপনাদের জন্যই তো আমি সস্তায় এত ভালো ভালো কুলফি তৈরি করি। এই যে কুলফি আমি পরে খাবো, আগে তোর কুলফি তোকেই খাওয়াবো। এই কোথায়, বার কর তোর কুলফি। আর এই যে তোমরা সবাই মিলে এই মতি হনুমানটাকে কুলফি খাও। এই মানে জমিদার বাবু, আমি কিভাবে নিজের বানানো কুলফি নিজে খাবো? এতে তো আমার লস হয়ে যাবে, তাই না? কিছু লস হবে না, তুই এখন খা, প্রয়োজনে আমি টাকা দেবো। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কালুকে ওর আইসক্রিম বক্স থেকে কুলফি বার করে খাওয়া, আর এই যে ওর সঙ্গী ওই মতিকেও খাওয়া। বাবু, আমি কুলফি খাবো না। আমি ওই বাসি পচা দুধের কুলফি কখনোই খেতে পারবো না। ওটা খেলে আমার শরীর অসুস্থ করবে।
এই যা রে, এই মতিটা মনে হয় আমাকে ফাঁসালো। এই মাথামোটাকে নিয়ে কোনোই কাজ করা যাবে না। আসলে জমিদার বাবু ও একটু এরকমই, সব জিনিসেই ভয় করে। আপনি বরং এখন অন্য কাউকে খাওয়ান। এই তুই এখন চুপ কর, আমি ভালোভাবেই বুঝে গিয়েছি যে তোরা দুজনে মিলে কি করিস। ওই পচা বাসি দুধগুলো দিয়ে কুলপি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিস, তাই তো? তাহলে এখন চল তোদের ঠিকানা হাজতে। এই তোমরা সকলে মিলে এই ঠকবাজ দুটোকে ধরো আর কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে চলো। এই ঘটনা দেখতে সেখানে অনেক লোকজন জমা হয়ে যায় এবং তাদের মধ্যে একজন বলে, হ্যাঁ বাবু, নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি এদেরকে ধরলেন কিভাবে? এরা তো শুনেছি খুবই চালাক। হ্যাঁ হ্যাঁ বলছি, আসলে এই সব কিছু পাপিয়ার জন্যই সম্ভব হয়েছে। এখন তোমরা সবাই পাপিয়ার কুলপি কেনা যেন বন্ধ করো না। এখন যেখানে তোমরা সবাই এই পাপিয়ার কুলপি কেনা বন্ধ করে এই ঠকবাজ লোকের কুলপি কেনা শুরু করেছিলে, দেখলে তো তার পরিণতি কি হলো। আজ পাপিয়াই বুদ্ধি করে তোমাদের ছেলে মেয়েকে নোংরা কুলপি খাওয়া থেকে বাঁচালো। আর আমি জানি ও বরাবরই বাচ্চাদের তাজা ও সুস্বাদু কুলপি খাইয়ে আসছিল। হ্যাঁ, হয়তো ভালো জিনিস তৈরি করতে দাম একটু বেশি পড়ছিল, কিন্তু ওটাই স্বাস্থ্যকর ছিল, বুঝেছো? এরপর গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পারে ও পাপিয়ার কাছে ক্ষমা চায়। তারপর থেকে সবাই শুধুমাত্র পাপিয়ার কাছ থেকে কুলফি কিনে খেত এবং পাপিয়া তরমুজ কুলফিওয়ালি নামে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে।